হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 এডুকেশনাল স্টাডিজ CC02 এর চ্যাপ্টার 5 নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা জন ডিউই নিয়ে আলোচনা করব। জন ডিউইর শিক্ষা দর্শন, শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষক সম্পর্কে আলোচনা করো, অথবা শিক্ষার ক্ষেত্রে জন ডিউইর জীবন দর্শন, শিক্ষা দর্শন ও চিন্তাধারা আলোচনা করো। আমেরিকার আধুনিক ইতিহাসে 19 শতকে বলা হয় গণতন্ত্রের আদর্শ ও তার প্রয়োগ ও প্রসারের একটি যুগ বা প্রতিষ্ঠার যুগ, গণতন্ত্রের প্রতিষ্ঠার যুগ। স্বাভাবিকভাবে এই যুগটি ছিল আধুনিকীকরণের প্রভাবে প্রভাবিত। জাতীয় এবং তার সাথে সাথে অন্যান্য সর্বক্ষেত্রেই এই পরিবর্তন ও রূপান্তরের পটভূমি রচনা হচ্ছিল। এগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো অর্থনৈতিক উন্নয়ন, ব্যাপক হারে শিল্পায়ন এবং রাষ্ট্রনৈতিক ব্যবস্থার সার্বিক গণতন্ত্রীকরণ। এর প্রভাবে অন্যান্য ক্ষেত্রের মতো শিক্ষার ক্ষেত্রেও এর গভীর প্রভাব প্রতিফলিত হয়। শিক্ষাকে তাই পরিবর্তনশীল জীবনধারার সাথে সামঞ্জস্য বিধানের জন্য শিক্ষাকেও সেই রকমভাবে গড়ে তোলার কথা ভাবা হয় এবং শিক্ষার উপর নতুন চাহিদা পূরণের দাবিও উপস্থিত হয়। শিক্ষারও গণতান্ত্রিক রূপদান করার বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়ায়। এমন একটি পটভূমিকায় আমেরিকার শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় রূপান্তর সাধনের ভূমিকা গ্রহণ করে এক ঐতিহাসিক ব্যক্তি। তিনি হলেন জন ডিউই। তিনি ছিলেন আধুনিক আমেরিকার সর্বাধিক প্রতিনিধি স্থানীয় শিক্ষাবিদ, দার্শনিক। এরপর হচ্ছে জন ডিউইর জীবন দর্শন। 1899 খ্রিস্টাব্দে তার বিখ্যাত শিক্ষা বিষয়ক গ্রন্থ দ্য স্কুল অ্যান্ড সোসাইটি প্রকাশিত হয়েছিল। এর আগে থেকে তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষণ এর ভূমিকায় প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। এতদিন পর্যন্ত আমেরিকা বিদ্যালয়ের শিক্ষার যে ধর্ম নিয়ন্ত্রিত যে আদর্শ ও নীতির অধিপত্য বর্তমান ছিল, জন ডিউই সর্বপ্রথম তার বিরুদ্ধে যুক্তিতর্ক ভিত্তিক প্রতিবাদ সূচনা করেন। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেন যে আমেরিকায় শিক্ষণের যত দ্রুত সম্ভব ওই প্রভাব থেকে মুক্ত করে একটি যুগোপযোগী রূপান্তর দান করতে হবে। এর জন্য বিদ্যালয় শিক্ষা রাষ্ট্রীয় ও সামাজিক অভিজ্ঞতা থেকে বাস্তববাদী নতুন লক্ষ্য গড়ে তুলতে হবে এবং শিক্ষা প্রক্রিয়ার মাধ্যমে বৃত্তি ও কর্মমূলক দক্ষতা সম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে, যাতে ব্যক্তিত্ব বিকাশের আদর্শকে বাস্তবায়িত করা যায়। শিক্ষার এই আদর্শ ও প্রয়োগগত রূপান্তর সাধনের জন্য জন ডিউই গণতান্ত্রিক রাষ্ট্রীয় জীবনাদর্শের পরিমণ্ডলের শিক্ষা সম্পর্কিত এক নতুন দর্শনের জন্মদান করেন। জন ডিউইর এই শিক্ষা দর্শন উইলিয়াম জেমস ও চার্লস পিয়ারসন অনুসারে প্রয়োগবাদী শিক্ষা দর্শন নামে পরিচিতি লাভ করে। ডিউই তার পূর্বসূরিদের দার্শনিক চিন্তাকে শিক্ষার দৃষ্টিকোণ থেকে এক নতুন তাৎপর্য দান করেন, যার ফলে সেটিকে অনেকে ইনস্ট্রুমেন্টালিজম নামে অভিহিত করার পক্ষপাতী হন। জন ডিউইর শিক্ষা দর্শন 19 শতকে আমেরিকার সমাজ জীবনে যে দ্রুত পরিবর্তন হচ্ছিল তার আলোকে ডিউই তার শিক্ষা দর্শনকে নতুনভাবে গড়ে তুলেছিলেন। তার এই দার্শনিক ধারণার দুটি প্রধান দিক রয়েছে, একটি হলো সামাজিক দিক, অন্যটি হলো মনস্তাত্ত্বিক দিক। তিনি এই দুটিকে সমন্বয় করে তার শিক্ষা দর্শন রচনা করেছিলেন। প্রথমত, তার মতে শিশুর ব্যক্তিগত পার্থক্য এবং স্বাভাবিক অন্তর্নিহিত শক্তির সম্ভাবনাগুলি শিক্ষার ভিত্তি রচনা করে। দ্বিতীয়ত, শিশুর শিক্ষামূলক বিকাশ প্রক্রিয়া তার সমাজ পরিবেশের মধ্যে থেকে অর্জিত সামাজিক সম্পর্ক ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে বাস্তবায়িত হয়। এই দুটিকেই পরস্পর যুক্ত করে শিশুর সামঞ্জস্যপূর্ণ জীবন বিকাশকে সুনিশ্চিত করা সম্ভব বলে তিনি উল্লেখ করেছেন। নেক্সট পয়েন্ট হচ্ছে জন ডিউইর মতে শিক্ষার সংজ্ঞা। শিক্ষা বলতে কি বুঝিয়েছেন? জন ডিউই শিক্ষার সংজ্ঞা দান করতে গিয়ে বলেছেন যে এটিকে জীবনের নিরন্তর বৃদ্ধি ও অভিজ্ঞতা পুনর্গঠন প্রক্রিয়া রূপে বর্ণনা করেছেন। তিনি শিক্ষা ও জীবনকে একটি সমার্থক ক্রিয়া হিসাবে বিচার করেছেন। এই সংজ্ঞা অনুযায়ী শিক্ষা একটি নিরন্তর প্রক্রিয়া যা সার্থক বৃদ্ধির মধ্যে দিয়ে লাভ করা যায়। নেক্সট হচ্ছে জন ডিউইর মতে শিক্ষার লক্ষ্য।
জন ডিউইর মত অনুসারে শিক্ষার লক্ষ্য শিক্ষার মধ্যে অন্তর্নিহিত সার্থকতার মধ্যে দিয়ে খুঁজে পাওয়া যায়। তিনি জীবনের মূল্য বলতে জীবনের বৃত্তিমূলক চাহিদা পূরণের বিষয়টিকে বুঝিয়েছে। কোনো না কোনো বাস্তব চাহিদা পূরণের মধ্যে দিয়ে তৃপ্তি দান করে, তাই হলো ভ্যালু বা মূল্য। এই অর্থে তিনি মূল্য সম্পর্কে একটি আপেক্ষিক ও পরিবর্তনশীল ধারণায় বিশ্বাসী ছিলেন। শিক্ষার মূল্যকে তিনি এই একই দৃষ্টিকোণ থেকে বিচার করেছেন যে জিনিসটা আমাদের জীবনে কিছু পূরণ করতে সাহায্য করে বা কিছু পেতে সাহায্য করে, যার মধ্যে দিয়ে মানুষের জীবনে কিছু ভ্যালু অ্যাড হয়, সেটাই হচ্ছে শিক্ষা। জন ডিউই জীবনকে একটি নিরন্তর বৃদ্ধির সাধনের গতিশীল প্রক্রিয়ার উপর গণ্য করেছেন। তার মতে এই বৃদ্ধি কোনো উদ্দেশ্যহীন অনিয়ন্ত্রিত প্রক্রিয়া নয়। ব্যক্তির সঠিক বৃদ্ধি সাধনের জন্য আদর্শ পরিবেশ রক্ষা ও নিয়ন্ত্রণের উপর তিনি বিশেষ গুরুত্ব দান করেছেন। তার মতে গণতান্ত্রিক আদর্শ ও বৈশিষ্ট্যের সমন্বয়ে প্রয়োজনীয় শিক্ষা পরিবেশ গড়ে উঠতে পারে। এই অর্থে নিয়ন্ত্রিত গণতান্ত্রিক পরিমণ্ডলে ব্যক্তি জীবনের বৃদ্ধি সাধনের অনুকূল সামাজিক অভিজ্ঞতা পুনর্গঠনের প্রক্রিয়া হলো শিক্ষা। তাই তিনি বলেছেন, শিক্ষাই জীবন, জীবনই শিক্ষা, এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। জন ডিউই তার এই শিক্ষা ধারণার ভিত্তিতে শিক্ষার প্রয়োগ সাধনের বিভিন্ন দিকগুলিকে বিচার করেছেন। তার নির্ধারিত আদর্শকে অনুসরণ করে শিক্ষা পাঠ্যক্রমকে একটি অভিজ্ঞতা ও সক্রিয়তা ভিত্তিক বাস্তব রূপদানের কথা তিনি বলেছেন। এখানে তথ্যমূলক বিষয় অনুশীলনের পরিবর্তে আত্মসক্রিয়তামূলক ক্রিয়াকলাপ ও সামাজিক অভিজ্ঞতা পুনর্গঠনই হলো পাঠ্যক্রমের মূল ভিত্তি। এটিকে অনেকেই এক্সপেরিয়েন্স কারিকুলাম, আবার অনেকে অ্যাক্টিভিটি কারিকুলাম নামে অভিহিত করেছেন। আসলে এই পাঠ্যক্রম শিশুর স্বাভাবিক নিরন্তর বৃদ্ধি সাধনের চাহিদার পরিপূরক পাঠ্যক্রম হিসাবে সংগঠিত হয়েছে। শুধুমাত্র দৈহিক সক্রিয়তা নয়, চিন্তামূলক বৃদ্ধি ও বিকাশ সাধনের উপাদানের সমন্বয়ে জন ডিউইর শিক্ষা পাঠ্যক্রমটি সংগঠিত হয়েছে। লক্ষ্য করে দেখা যায় যে জন ডিউইর এই পরিকল্পিত পাঠ্যক্রমকে আসলে শিক্ষার্থীর আত্মসক্রিয়তামূলক সৃষ্টিধর্মী পাঠ্যক্রম হিসাবে উল্লেখ করা হয়েছে এবং নির্মাণ করা হয়েছে, অর্থাৎ এমন পাঠ্যক্রম যেটার মধ্যে দিয়ে শিক্ষার্থী নিজেরাই শিখবে নিজের প্রচেষ্টায়। জন ডিউইর শিক্ষণ পদ্ধতি। জন ডিউইর পাঠ্যক্রমিক ধারণার সঙ্গে সমন্বিত হয়ে তার শিক্ষা পদ্ধতির ধারণাটিও গড়ে উঠেছে। তিনি শিক্ষণে শিশুর সেলফ লার্নিং বা আত্মশিক্ষণের উপর জোর দিয়েছেন। এই অর্থে শিশু তার আত্মপ্রচেষ্টার মধ্যে দিয়ে শিক্ষা লাভ করে। শিশু নিজেই তার শিক্ষণের উদ্দেশ্য ও বিষয়কে নির্বাচন করবে, যার মধ্যে দিয়ে তার কোনো বৃদ্ধিমূলক চাহিদা পূরণের বা প্রশ্ন বা সমস্যা যুক্ত থাকে। এই সমস্যাটিকে আত্মসক্রিয়তামূলক কর্মপ্রয়াসের মাধ্যমে সমাধান করায় তার আত্মশিক্ষণের মূল ভিত্তি এবং এই বৃদ্ধি সাধনের ভিত গড়ে তোলা এই সমস্যা সমাধান প্রক্রিয়ায় জন ডিউইর মতে আদর্শ শিক্ষণ পদ্ধতি। এটিকে অনেকে প্রবলেম সলভিং মেথড নামেও উল্লেখ করেছেন এবং এটি থেকে একটি বিখ্যাত পদ্ধতি প্রজেক্ট মেথড বা প্রকল্প পদ্ধতি এর উদ্ভব হয়েছে। জন ডিউইর এই শিক্ষণ পদ্ধতি বেশ কয়েকটি স্তর বা পর্যায় মধ্যে দিয়ে কার্যকর হয়। এই স্তরগুলি হলো: 1 হচ্ছে সমস্যার পরিচয় বা নির্ধারণ, প্রথমে আমরা সমস্যাটিকে বেছে নেব। 2 সমস্যার বিশ্লেষণ, আমরা সমস্যাটিকে বিভিন্ন ভাগে ভাগ করব। 3 সমস্যা সমাধানের সম্ভাব্য পরিকল্পনা রচনা, অর্থাৎ আমরা সমস্যাটিকে সমাধানের জন্য বিভিন্ন প্ল্যান করব বা পরিকল্পনা রচনা করব। 4 হচ্ছে পরিকল্পনাকে বাস্তবায়িত করা, সেই পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করব এবং শেষে হচ্ছে অর্জিত অভিজ্ঞতা ও সাফল্য ব্যর্থতা সম্পর্কে মূল্যায়ন করা, অর্থাৎ কি আমরা জানলাম এবং আমাদের যে পরিকল্পনা হয়েছিল সেই সমস্যা নির্ধারণে সেই পরিকল্পনা কত কাজ করতে পেরেছে এবং কতটা পারিনি এবং কি করলে সেটা আরও ভালো করা যেত সেই সম্পর্কে আমরা জানব। জন ডিউই তার এই পদ্ধতিকে লার্নিং বাই ডুইং, অর্থাৎ হাতে কলমে কাজ ও অভিজ্ঞতা অর্জনের প্রক্রিয়ার আদর্শ শিক্ষা পদ্ধতি বলেছেন।
নেক্সট হচ্ছে জন ডিউইর মতে শিক্ষকের ভূমিকা। শিক্ষকের ভূমিকা নির্ধারণ করতে গিয়ে জন ডিউই শিশুর বৃদ্ধিমূলক বিকাশ সাধনের উপযোগী শিক্ষার পরিবেশ সংগঠন ও পদ্ধতি যাতে বাস্তব রূপ লাভ করতে পারে সেই সম্পর্কে একজন পর্যবেক্ষক ও সাহায্য দানকারী বিশেষজ্ঞ রূপে শিক্ষককে বিচার করেছেন। জন ডিউইর মতে শিক্ষক জ্ঞানের একমাত্র উৎস নন, বরং তিনি শিক্ষার্থীর শিক্ষণ প্রক্রিয়ার একজন পথ প্রদর্শক ও সহায়ক। শিক্ষক এমন একটি উপযুক্ত শিক্ষণ পরিবেশ সৃষ্টি করেন যেখানে শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে এবং অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায় এবং অভিজ্ঞতার মধ্যে দিয়ে শেখার সুযোগ পায়। তিনি শিক্ষার্থীদের আগ্রহ, প্রয়োজন ও সক্ষমতা অনুযায়ী শিক্ষার ব্যবস্থার কথা বলেছেন। শিক্ষকই এই সমস্ত বিষয়গুলিকে প্রস্তুত করবেন শ্রেণীকক্ষের মধ্যে। শিক্ষক শিক্ষার্থীদের সমস্যা সমাধান, অনুসন্ধান ও সহযোগিতামূলক কাজে উৎসাহিত করবেন। এইভাবে শিক্ষক শিক্ষার্থীর সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এইভাবে শিক্ষক শিক্ষার্থীর সার্বিক বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং শিক্ষা প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবেন। এখানে শিক্ষক কিন্তু জ্ঞানের একমাত্র উৎস নন, তিনি সর্বজ্ঞাতা নন। এটি বিষয়টি শিক্ষক কেন্দ্রিক বিষয়টিও নয় যে শিক্ষার্থী নিষ্ক্রিয় শ্রোতার মতো বসে থাকবে, শিক্ষক বলে যাবে। কিন্তু শিক্ষকের এখানে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে শিক্ষক একটি বিষয় এমনভাবে পরিবেশ রচনা করে দেবেন যাতে শিক্ষার্থী নিজে আগ্রহী হবে বিষয়টি কাজ করতে, সমস্যার সমাধান করতে এবং সেখান থেকে অভিজ্ঞতা গ্রহণ করতে এবং সেই অভিজ্ঞতার মধ্যে থেকে তার শিক্ষাটা পরিপূর্ণ হবে। নেক্সট হচ্ছে জন ডিউইর মত অনুসারে শৃঙ্খলা। শিক্ষায় শৃঙ্খলা সম্পর্কে জন ডিউই শিশুর স্বাধীন আত্মশৃঙ্খলার ধারণাটিকে উপস্থিত করেছেন। এটিকে আমরা মুক্ত শৃঙ্খলা ধারণা বলতে পারি। এই উদ্দেশ্যে তিনি বিদ্যালয়কে গৃহজীবনের অনুরূপ একটি স্বাভাবিক সংগঠন হিসাবে বিদ্যালয়ের জীবন সংগঠনের কথা বলেছেন। অর্থাৎ এখানে কি শিশু একটি স্বাভাবিক সাধারণ পরিবেশের মধ্যে থাকবে এবং বিদ্যালয় হবে তার পরিবারেরই একটি ক্ষুদ্র রূপ বা অন্য রূপ, যেখানে সে স্বাধীন ও স্বাভাবিকভাবে নিজের কার্যকলাপ করতে পারবে এবং সাধারণ শৃঙ্খলাগুলি সে শিখবে এবং নিজেই কোনটা উচিত কোনটা অনুচিত তার মনের মধ্যে তৈরি হবে এবং সেখান থেকে সে পরবর্তী কাজটি করার সিদ্ধান্ত নেবে। তো পরিশেষে আমরা বলতে পারি যে জন ডিউই শিক্ষা দর্শন আধুনিক শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। তিনি শিক্ষাকে জীবনমুখী, অভিজ্ঞতা ভিত্তিক এবং শিশুকেন্দ্রিক করার উপর বেশি গুরুত্ব আরোপ করেন। গণতান্ত্রিক মূল্যবোধ, সমস্যা সমাধানের দক্ষতা এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীর সার্বিক বিকাশই ছিল তার শিক্ষাদর্শের মূল লক্ষ্য। তাই আধুনিক শিক্ষাচিন্তা ও শিক্ষণ পদ্ধতির বিকাশের জন্য জন ডিউইর অবদান আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। এ ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এর পাশাপাশি জন ডিউইর অবদান এবং সমালোচনা নিয়ে প্রশ্ন আসে, তো ওগুলো আমরা পরের দিন আলোচনা করে দেবো।